সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। ঢাকার 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। কলেজগুলোর অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেছেন 2024-25 সেশন থেকেই শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না, তবে চলমান শিক্ষাবর্ষগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। পৃথকীকরণ সহ কলেজগুলোর পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নেয়ার সুপারিশও করা হয়েছে। রাজধানীর 7টি বড় কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালের 16 ফেব্রুয়ারি। তখন থেকে কলেজগুলোর শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা, মূল্যায়ন, ফলাফল প্রকাশ পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এর যথেষ্ট সুবিধা পায়নি শিক্ষার্থীরা। উল্টো নানা ভোগান্তির অভিযোগে অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবি তোলা হচ্ছিল বেশ কয়েক বছর ধরেই। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার দুপুর 12টায় জরুরি বৈঠক ডাকেন উপাচার্য। যথাসময়ে সেই বৈঠকে যোগ দেন সরকারি 7 কলেজের অধ্যক্ষরা। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে যৌক্তিক বিচ্ছেদের পাশাপাশি রোববার রাত জুড়ে চলা শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি নিয়ে আলোচনা হয়। 3টার দিকে বৈঠকে নেওয়া 5টি সিদ্ধান্ত জানাতে 3টার দিকে সাংবাদিকদের সামনে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্যরা। জানান 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের এই বিচ্ছেদের প্রক্রিয়াটি কি হবে সেটি বড় প্রশ্ন। তবে আপাতত সিদ্ধান্ত এসেছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত দেখভাল করবে 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। আসন সংখ্যা এবং ভর্তি ফি তারাই নির্ধারণ করবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে। রোববার রাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য ও কলেজের অধ্যক্ষরা। উপাচার্যের পদত্যাগের যে দাবি শিক্ষার্থীরা করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি উপাচার্য। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এর আগে রোববার রাতভর সংঘর্ষের পর সোমবার দিনভরই উত্তেজনা বিরাজ করেছে 7 কলেজে। সড়ক অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামলে রোববার রাতভরই পুলিশের সাথে চলে এমন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা। রাতে সোমবার সকাল থেকে ঢাকার 7 পয়েন্টে অবরোধের ডাক দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। বাতিল করা হয় ক্লাস পরীক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11:30টার দিকে মিরপুর সড়কে নেমে পড়েন বাংলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল। আমাদের দাবি, আমাদের যে শিক্ষা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যে ক্ষতি করা হচ্ছে, এই ক্ষতি থেকে আমরা নিস্তার চাই এবং অতি দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। আমরা অভিভাবকবিহীন, আমরা অভিভাবক চাচ্ছি এবং সেই অভিভাবক হচ্ছে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র এবং ঢাবি যদি আমাদের পক্ষে পজিটিভ কোনো সাইন না দেয় তাহলে আবার আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। প্রায় ঘণ্টাখানেকের অবরোধে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাতায়াতকারীরা। মিরপুর থেকে আসছি, আইসা দিকে গাড়ি আর এদিকে আসতেছে না, তো সামনে কি হয়ে গেছি গঞ্জাম। বার্ডেন হসপিটালে যাব, তো এইভাবে ডিস্টার্ব করলে তো হয় না, তাই না? বগুড়া থেকে এসে টেকনিক্যালে নামছি, নামার পরে যখন সিএনজি নিলাম তখন বলতেছে এই পাশে আন্দোলন হচ্ছে, যাওয়া যাবে না।
সড়কে না নামলেও সকাল থেকে থমথমে পরিস্থিতি তৈরি হয় ঢাকা কলেজের সামনের সড়ক, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায়। আমি সুমাইয়া শাইনা। পরে বেলা 12টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবি জানিয়ে বিকাল 4টা পর্যন্ত সময় বেঁধে দেন 7 কলেজের শিক্ষার্থীরা। মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন। তার আগেই 3টার দিকে 7 কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সহ 5 সিদ্ধান্ত। এরপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই ঢাকা কলেজের সামনে। সেখানে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত, ঢাবি উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে যে কয়জন কথা বলেছেন তারা জানিয়েছেন যে তারা প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্তিতা বাতিল করা হচ্ছে সেটাকে তারা স্বাগত জানিয়েছে। যদিও তাদের যে আরও 6টি দাবি রয়েছে সেই দাবিগুলো কি অবস্থা এবং সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে সেটি নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ঢাকা কলেজের যে অধ্যক্ষ রয়েছেন সেই অধ্যক্ষের সাথে এই মুহূর্তে আমরা একটা দেখছি যে বৈঠকের একটা প্রস্তুতি চলছে। এই বৈঠকে সার্বিক যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো নিয়ে অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং শিক্ষার্থীদের কথা শুনবেন, শিক্ষার্থীদের দাবির কথাগুলো জানবেন। এরপর পরই আমরা যতটুকু জেনেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের যে সিদ্ধান্তগুলো শিক্ষার্থীরা আসলে কি করছে এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ নিবে সেই তথ্যগুলো তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। এবং এর আগ পর্যন্ত যেটা বলতে হবে যে অধ্যক্ষ কিন্তু যখন মিডিয়ার সাথে কথা বলেছেন তখন কিন্তু তিনি জানিয়েছেন যে এই অধিভুক্তিতা বাতিল হচ্ছে, একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেও না, নতুন একটি কাঠামোর আওতায় যাতে এই কলেজগুলোকে নিয়ে আসা হয় সেটির একটা প্রস্তাবনা এসেছে। কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক প্রশ্ন রয়েছে, তাদের যে হতাহতের বিষয় রয়েছে সেটার বিচারের বিষয়ে প্রশ্ন রয়েছে এবং একই সাথে যে আরও কয়েকটি দাবি রয়েছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে এমন একটা কথা কিন্তু আমরা জানতে পারছি। এবং যে আলটিমেটাম ছিল 4 ঘন্টার সেটি 24 ঘন্টায় রূপান্তরিত হতে পারে এমন একটা আভাসও কিন্তু আমরা পাচ্ছি। তো এখন দেখার বিষয় এই বৈঠক শেষে শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ব্রিফ যখন করবে তখন হয়তো আমরা পুরো তথ্য জানাতে পারবো যে আসলে শিক্ষার্থীরা আন্দোলনটা কোন দিকে মোড় নিচ্ছে। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে, তারা তদন্ত করে বের করবে এগুলো উস্কানিমূলক ছিল কিনা। ফরিদপুরে এমনটা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের 55তম পরিচালনা বোর্ডের সভায় যোগ দেন তিনি। পরে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন দেশ গড়ার সময়, এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়া কারো জন্য শুভকর নয়। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান রয়েছে। উপদেষ্টার সময় আরও বলেন, ভারত ও চীন যে বাঁধ দিচ্ছে তা নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হবে। এরই মধ্যে চীনের কাছে তথ্য চাওয়া হয়েছে। এখন যখন দেশ গড়ার সময়, তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি সেটা কারোর জন্যই শুভ হবে না। বিশেষ করে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজের উপর একটা অনেক বড় ভরসা রাখি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে দুপক্ষ কিছু যৌথ সিদ্ধান্ত নেয়। মির্জা ফখরুল জানিয়েছেন, আধিপত্য সাম্রাজ্যবাদ মুক্ত টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ব্যাপারে একমত হয়েছে তারা। ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত করে বক্তব্য দেয়া থেকেও বিরত থাকবে। আর চরমোনাই পীর জানান, তার দল মনে করে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব।
বিগত জোট কিংবা যুগপৎ আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে 2024-এর 7 জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যেমন ছিল সমালোচনা মুখর, তেমনি রাজনৈতিক দল হিসেবে রাজপথে ছিল জুলাই বিপ্লবেও। আগামী নির্বাচন, চলমান রাজনীতি ও নানান সংকট ইস্যুতে এবার বিরল এক ঘটনা ঘটল পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু যৌথ সিদ্ধান্ত। বিএনপি মহাসচিব জানান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ ভোটাধিকার ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, দল মনে করে আগামী 6 থেকে 1 বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। মির্জা ফখরুল জানান, ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত দিয়ে বক্তব্য দেবে না। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। এর আগে 21 জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি বিচারহীনতার দিকে থাকবে সিদ্ধান্ত দেশটির। তবে ন্যায় বিচারের জন্য দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করেন তিনি। এদিকে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। এর জবাবে ভারত জানায়, কূটনৈতিক পত্রের বৈধতা খতিয়ে দেখে জবাব দেয়া হবে, কিন্তু এখনো কোনো সাড়া নেই। জুলাই গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে ন্যায় বিচারের পক্ষে থাকবে ভারত, আশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। For us to be hopeful that she will be returned to face trial here. We can demonstrate that the trial will be fair, that she will be given every opportunity to defend herself. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter. এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের আইনজীবী থাকা এবং বর্তমানে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাওয়া ক্যাডম্যানের কাছে। Cases are very complex. They're going to take time. They cannot be rushed and they need to be done properly. I'm very confident with the team that the Chief Prosecutor has assembled that will be done properly. এদিকে গণহত্যার অভিযোগে 6 পুলিশ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার আলোচিত হত্যাকাণ্ডের সাথে প্রত্যেকেরই জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এই অবস্থানের কথা জানিয়ে মুখপাত্র বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত শেখ হাসিনার মেয়ে সালমা ওয়াজেদের দ্বৈত নাগরিকত্ব নিয়েও জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশীর সাথে উত্তেজনা থাকলেও ভারত সহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। এ সময় সম্প্রতি ভারতের
ব্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। বাংলাদেশ মিশন বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি। অর্থনৈতিক কারণে রোমানিয়া সহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না বলেও জানান মুখপাত্র। আসছে মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথা জানান রফিকুল আলম। রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও ঘটছে। আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করতে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে শাহবাগে চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ সময় গতকালের পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ তাদের। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে। সেখানেও 1 নাম্বার সুপারিশ আসছে, স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। শিক্ষক হিসাবে শুধু প্রতিষ্ঠানেই আছি, কিন্তু এই 40 বছরের ভিতরে আমার 1500 মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে 3500 টাকা, প্রধান শিক্ষককে 3500, সহকারী শিক্ষককে 3300 টাকা করে বেতন দেওয়া হয়। শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা সবাইকে নিয়ে একটা বসবেন, এটা কীভাবে সমাধান করা যায় তারা চিন্তা ভাবনা করবেন এবং সেটা থেকে যদি একটা সুনির্দিষ্ট আমাদের দাবি মেনে নেওয়া যদি কোনো দৃষ্টি আমরা আশ্বাস না পাই, তাহলে পরবর্তীতে আমরা আজকের বিকালেই আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান নিয়েছেন শাহবাগে। সেখানে রয়েছেন সহকর্মী এম.এ. আজিজ। যাব তার কাছে। আজিজ, মাদ্রাসার শিক্ষকরা এখনো সড়কে আছেন কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ শাওন। এখানে চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আমাদেরকে বিকেলবেলা সন্ধ্যার আগে জানিয়েছেন যে এখন তারা মূলত এক দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের সেই দাবিটি হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এর পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন। সেই দুপুর 2টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য বা জাতীয়করণের কোনো তথ্য না জানানো হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে রাস্তার এক পাশে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেখানে অবস্থান করছেন, এটি শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যে সড়কটি, সেই সড়কের লাইট সন্ধ্যা থেকে এখানে বন্ধ। তো এই বিষয়ে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলে কেন তাদেরকে অন্ধকারে রাখা হলো, কেন তাদের লাইট নিভিয়ে দেওয়া হলো, এই বিষয়টি তারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন। তারা বলছেন যে 40 বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়ে আছেন। প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ, সেই সুযোগ সুবিধা তাদের সেরকম ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই জন্য তারা দাবি জানিয়েছেন যে জাতীয়করণ করা হলে প্রাথমিক বিদ্যালয়ের মতো যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো তাদের জন্য চালু হবে। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতরাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তারের পর আজ বিকালে নেওয়া হয় সিএমএম কোর্টে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালতে তোলা হয় এনামুর রহমানকে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর 10 নম্বরের গোল চত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 12 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাগল কাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের এক মামলায় জেল কেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এই মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। রোববার আদালতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরিমণি জামিনে থাকলেও মামলার বিচার কাজ চলবে। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমানোর জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। ইজতেমা মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 8 জানুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়। তবে 24 ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট। এদিকে গেল 17 ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ নিহত হওয়ার ঘটনায় গত 19 ডিসেম্বর মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস.এম. আলম হোসেন নামের এক ব্যক্তি। উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে ইজতেমার তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছেন সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ। সকালে জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। সচেতন সমাজের প্রতিনিধিবৃন্দরা জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোনো পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে তাহলে এর দায় সরকারের উপর বর্তাবে। বৈষম্যহীনভাবে সমাধান করবে সরকার বলেও জানান তারা। ক্ষমতা এবং সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব নয়, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় হাসনাত বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কিনা, রাজনীতি করবে কিনা সেসব অনেক পরের আলোচনা। সবার আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়।
ইপিজেডের শ্রমিকরা আলাদা ট্রেড ইউনিয়ন চায় না, চলমান অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা নিজেদের চাহিদার কথা জানাতে চায়, এমন দাবি করেছেন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। সকালে সংস্থাটির কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন তিনি। জানান 5 আগস্ট পরবর্তী সময়ে বেবজার কার্যক্রমে বড় ব্যাঘাত ঘটেনি, তবে গত 6 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমে গেছে প্রায় 22 ভাগ। যদিও একই সময়ে রপ্তানি বেড়েছে। তার মতে ট্রাম্প সরকার চীনের উপর নতুন শুল্ক আরোপ করলে ইপিজেডে বিনিয়োগ বাড়বে। এরই মধ্যে $150 মিলিয়ন প্রস্তাব দিয়েছে চীন। সংগঠনের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। খালিশপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সকালে জড়ো হন শ্রমিকরা। বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগের 10 জেলা, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে 6 জেলার পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। বাংলাদেশের শিশুদের জন্য চতুর্থবারের মতো আয়োজিত হল কিডস টাইম ফেয়ার 2025। বাংলাদেশ শিশু একাডেমিতে হয়ে গেল 3 দিন ব্যাপী এই মেলায় আগতদের হাইজিন সুরক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য স্টলে ছিল মজার মজার গেম ও অ্যাক্টিভিটি। সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে আকর্ষণীয় উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই মেলায়। চট্টগ্রাম ও বগুড়ার সুবিধা বঞ্চিত 200 তরুণ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করল SOS চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল। সকালে রাজধানীর এক হোটেল বেস্ট সেলার ফাউন্ডেশনের অর্থায়নে SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান আলিফ ফেরুদাবা। বিশেষ অতিথি ছিলেন SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে SOS চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হক বেস্ট সেলার ফাউন্ডেশনকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। বর্ধিত এই যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত লেবানন সোমবার বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দফা ইসরায়েলের কাছে বন্দী লেবানিজদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করবে ওয়াশিংটন। গেল নভেম্বরের 27 তারিখে 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ইসরায়েল, যার মেয়াদ শেষ হয় রোববার। পাকিস্তানের মুলতানে একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন কমপক্ষে 31 জন। সোমবার মধ্য পাকিস্তানের একটি শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করছিল ট্রাকটি। হঠাৎ করেই সেটিতে আগুন ধরে যায়। পর মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বিস্ফোরণের শক ওয়েভে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের দোকান ও বাড়িঘর। এখনো জানা যায়নি বিস্ফোরণের কারণ। ধারণা করা হচ্ছে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করার কারণেই ঘটেছে বিস্ফোরণ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বিপিএল এর খবর, বরিশালের কাছে হেরে প্লে অফের জায়গাটা কঠিন করে তুলল খুলনা টাইগার্স। 5 উইকেটে তারা হেরেছে ফরচুন বরিশালের কাছে। মিরপুরে 47 রানের উদ্বোধনী জুটি পায় খুলনা। ইবাদত হোসেনের পেইসে 29 রানে অধিনায়ক মিরাজ ফিরলে ভাঙে পার্টনারশিপ। রাজধানীর মতিঝিলে গ্রিন ঢাকার বাস চালকের সহকারীর ভুলে গুরুতর আহত হয়েছেন 3 রিকশা চালক সহ 7 জন। দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের পাশের সড়কে উত্তরা মতিঝিল চলাচলকারী বাস গ্রিন ঢাকা পার্কিং অবস্থায় ছিল। বাসে সহকারী বাসটি চালাতে গেলে হঠাৎ গতি বেড়ে যায়। বাসটি তুলে দেয় পাশের ফুটপাতে। এতে 2টি রিকশা ও একটি মোটর বাইক দুমড়ে মুচড়ে যায়। 7 জন আহত হলে 4 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। চালক ও হেলপার পালিয়ে গেলে বাসটি জব্দ করে থানায় নেয় মতিঝিল থানা পুলিশ। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল। রাজধানীর ভাটারা থানার 17 নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মী সভায় তিনি বলেন, এই ধরনের সভা তৃণমূল নেতাকর্মীদের সাথে মহানগর নেতাদের সেতু বন্ধন তৈরি করে। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, হামলা মামলার শিকার হয়েছে, তারাই যুবদলে স্থান পাবে বলে জানান এই নেতা।
রাজনৈতিকভাবে নেতাকর্মীদের উপর সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলা করা হবে, এমনটাই বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান। দুপুরে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এমন নিন্দনীয় ঘটনা ঘটানো হয়েছে। হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি। হত্যার উদ্দেশ্যে আঘাত করার জন্য যেভাবে তারা আহত করেছে সেই কথা উল্লেখ করে মামলা রুজু হয়েছে। সেই মামলার উপরে ভিত্তি করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনি কলের প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন 2 জন। দুপুরে চিনি কলের প্রশাসনিক ভবনের 8টি কক্ষের কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চিনি কলের মৌসুমি কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের চিনি নিতে আসেন। এ সময় তার কাছে বস্তার দাম চাওয়ায় তর্ক শুরু হয়। পরে রফিকুলের ফোন পেয়ে একদল দুর্বৃত্ত চিনি কলের রেশন বিভাগে হামলা করে। খুলনায় শুরু হয়েছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে নগরীর সিএনডি কলোনি মাঠে উদ্বোধনী সভা হয়। পরে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসাইন শওকত। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি। যে কোনো মূল্যে এর ব্যবহার কমানোর পাশাপাশি এটিকে সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্ন করার আহ্বান জানান তারা। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সার্বিক সহায়তা দেবে সিটি কর্পোরেশন। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।